চারিদিকে এখন একটাই প্রশ্ন অনেকের মধ্যে ঘুরপাক খাচ্ছে, সেটি হলো ডক্টর ইউনূসের সরকার কি জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে? যে আকাঙ্ক্ষা নিয়ে জনগণ জীবন বাজি রেখে জুলাই আগস্টে মাঠে নেমেছিল, বন্দুকের নলের সামনেও বুক চেতিয়ে দাঁড়াতে ভয় পায়নি এতটুকু। কিসের জন্য? নতুন এক বাংলাদেশের জন্য, শোষণমুক্ত, নিপীড়নমুক্ত, স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশের জন্য। শুধু কি জুলাই আগস্ট, গত 15-16 বছরে লক্ষ লক্ষ মানুষ যারা এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতে যেয়ে, কথা বলতে গিয়ে সীমাহীন নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, জেল খেটেছে, গুম হয়েছে, খুন হতে হয়েছে, ঘর থেকে পালিয়ে, বাড়ি থেকে পালিয়ে, পরিবার পরিজন ফেলে যাযাবর জীবনযাপন করতে হয়েছে। অনেকেই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন, বিদেশে এক নির্বাসিত জীবনযাপন করেছেন। এই সকল আত্মত্যাগই ছিল একটি স্বৈরাচার মুক্ত, শেখ হাসিনা মুক্ত, শেখ হাসিনার ফ্যাসিস্ট মুক্ত একটি বাংলাদেশের জন্য। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ প্রায় 2 মাস ছুঁই ছুঁই। কিন্তু দুঃখজনক হলেও সত্য এই যে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার দোসররা, ওই ফ্যাসিস্টের দোসররা এখনও স্ব পদে বহাল আছে। বেসামরিক প্রশাসন, সামরিক প্রশাসন, সর্বক্ষেত্রেই যারা শেখ হাসিনার স্বৈরাচারী রিজিমকে টিকিয়ে রাখতে চেয়েছিল, ওই টিকিয়ে রাখার জন্য ছাত্র জনতার বুকের উপরে গুলি চালাতে দ্বিধাবোধ করেনি। প্রয়োজনে আরও হাজার হাজার মানুষকে, হাজার হাজার ছাত্র জনতা, সাধারণ মানুষকে হত্যা করে হলেও তারা শেষ পর্যন্ত টিকে থাকতে চেয়েছিল। সেই সব ফ্যাসিস্টের দোসররা এখন পর্যন্ত বহাল আছে। হাতে গোনা সামান্য কয়েকজন গ্রেপ্তার হয়েছে, আর প্রশাসনের মধ্যে সামান্য হাতে গোনা, নজরে পড়ে না এমন কিছু লোককে ওএসডি করা হয়েছে, তার আগের পর থেকে সরানো হয়েছে। কিন্তু আত্মস্বীকৃত যারা হাসিনাস ম্যান, যারা ফেসবুকে পোস্ট দিয়েছিল, যারা প্রকাশ্যে রাজনীতির ভাষায় কথা বলতো, যাদের মুখে ছিল আওয়ামী লীগের আদর্শ, সরকারি কর্মচারী হয়েও যারা দলীয় কর্মীর চেয়েও অতিমাত্রায় দলবাজি করেছেন, সেই সব আমলারা, সেই সব কর্মকর্তারা এখনও বহাল আছে। শুধু কি তারা বহাল আছে? তারা ওই হাসিনা রেজিমকে ফিরিয়ে আনতে ভিতরে ভিতরে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আর ষড়যন্ত্র অব্যাহত রাখার যে শক্তি তা তাদের কাছে আছে, টাকা। তাদের কাছে শত শত হাজার হাজার কোটি টাকা আছে। গত 15 বছরে শুধু কি রাজনীতিবিদরাই টাকা লুটপাট করেছে? ওই আমলাদের সহযোগিতা না থাকলে পারত? তো ওই আমলা রাজনীতিবিদ মিলেই তো দেশটাকে ফোকলা বানিয়ে ফেলেছে। তাই ওদের সবার কাছে দেশে বিদেশে রাখা শত শত হাজার হাজার কোটি টাকা আছে। তাই ওরা ওই টাকা দিয়ে যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের কনস্পিরেসি সফল করতে পারে। আর আমরা বসে বসে আঙুল চুষছি, নীতির কথা বলছি, ন্যায়ের কথা বলছি, আর সব স্বৈরাচারের বিষধর সাপদেরকে আমরা রেখে দিয়েছি। তাহলে কবে আপনারা এই ফ্যাসিস্টের জালিমদের দোসরদের সরাবেন? সকল শ্রেণী পেশার মধ্যে আমি বলি সবসময় যে আমি একজন সাংবাদিক, এই সাংবাদিক পেশার মধ্যেও যারা হাসিনার স্বীকৃত দালাল দোসর, যারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে ওই 4ই আগস্ট পর্যন্ত শেখ হাসিনার সঙ্গে ছিল, শেখ হাসিনা বিমানে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত তার সঙ্গে ছিল, তাকে টিকিয়ে রাখতে চেয়েছিল যে সমস্ত সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, সম্পাদকেরা, তারা কোথায়? মাত্র কয়েকজনের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিয়ে আদালতে, কারাগারে ঢুকিয়েছেন। আর বাকিরা তো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। অনেকের বিরুদ্ধে আপনারা ঢালাও হত্যা মামলা করেছেন। আমি এটার পক্ষে না। হতে পারে তারা ঢালাও হত্যার উস্কানিদাতা, কিন্তু এই সব দালাল, চামচা, ক্ষমতার অপব্যবহারকারী সম্পাদক, সাংবাদিকদের বিরুদ্ধে আরও সুনির্দিষ্ট অভিযোগে মামলা হওয়ার অনেক উপাদান আছে। তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। যারা সাংবাদিকতার নীতি নৈতিকতা জলাঞ্জলি দিয়ে ওই হাসিনা রেজিমকে, ওই স্বৈরাচারের পক্ষে ছিল,
তাদের প্রত্যেকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা হতেই হবে। ওই জামাতের আমিরের মতো চা চক্রে মিলিত হলে হবে না। পরে শুনলাম উনি বুঝতে পারেন নাই, এই আমাদের সাংবাদিক রুহুল আমিন গাজীর জানাজা পরবর্তী প্রেস ক্লাবে এক টেবিলে বসে উনি যারা শেখ হাসিনার চিহ্নিত দোসর প্রথম সারির সেই সব সাংবাদিক নেতাদের সঙ্গে উনি বসে আপেল খাচ্ছেন, চা খাচ্ছেন, খোঁজ গল্প করতেছেন। আর ওনাকে আমাদের প্রবাসে থাকা সাংবাদিক ইলিয়াস হুসাইন প্রশ্ন করেছিল যে আপনি এভাবে ওনাদের সাথে বসে খাওয়া দাওয়া করলেন, গল্প করলেন কেন? তার উত্তর দিয়েছে যে আমি বুঝতে পারিনি, ওরকম একটা পরিবেশের সুযোগ ছিল না ওখান থেকে উঠে যাওয়ার। আরে বসলেন কেন? আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনাদের বসার ভঙ্গি, আপনাদের কথা বলার ভঙ্গি যে ছবি ভাইরাল হয়েছে তো প্রমাণ করে যে আপনারা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। এটি একটি পূর্ব পরিকল্পিত মিটিং। অথচ যদি আজকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতো তাহলে কি ওই প্রেস ক্লাবে আপনি যেতে পারতেন? আপনাকে যেতে দেয়া হতো? আমার তো মনে হয় না রুহুল আমিন গাজীর জানাজাও প্রেস ক্লাবে তারা হতে দিত। কারণ এই রুহুল আমিন গাজী অসুস্থ হওয়ার পিছনে এই স্বৈরাচারী হাসিনা দায়ী। তাকে দীর্ঘদিন জেলে আটকে রেখেছিল এই শেখ হাসিনা। আর আপনারা রাতারাতি ভুলে গেলেন। এটা নিয়ে আমি আরেকটা এপিসোড বানাবো যে কী কারণে জামাতের মধ্যে এখন আওয়ামী লীগ প্রীতি। আমি যে কথা বলছিলাম, ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের একটা লক্ষ্য ছিল। সেই লক্ষ্যটা কী ছিল? লক্ষ্যটা ছিল স্বৈরাচার মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, একটি সাম্যের বাংলাদেশ, একটি ঐক্যের বাংলাদেশ, শোষণ নির্যাতন মুক্ত বাংলাদেশ। তা কি আপনারা দিতে পারতেছেন না? আপনাদের কর্মকাণ্ড দেখে আমরা তা বুঝতে পারছি। প্রথম যে কাজ, সেই কাজই তো আপনারা ফেল করতেছেন। তাহলে কবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? জুলকারনাইন সায়ের, ডাকনাম সামি, আমাদের সামি ভাই, আমি দেখলাম এক্স হ্যান্ডেলে একটা চিঠি পোস্ট করেছেন, সেনাবাহিনীর জুনিয়র কর্মকর্তাদের লেখা একটা দীর্ঘ চিঠি। আমি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিব্রত করতে চাই না, তাদের প্রতি পূর্ণ আস্থা রাখতে চাই, কিন্তু একবার দেখুন ওই চিঠিটা আপনার পড়ুন। জুলকারনাইন সায়ের ভাই কিন্তু বলছে এই চিঠি সম্পর্কে উনি নিশ্চিত হতে পেরেছেন যে হ্যাঁ, এটা সেনাবাহিনীর জুনিয়র অফিসারদের চিঠি। সেখানে দেখেন কি লেখা হয়েছে আপনাদের বিষয়ে। শেখ হাসিনার স্বীকৃত দোসররা এখনও কে কোথায় কীভাবে আছে, পোস্টিং আছে, এবং কাদের কারণে সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, এবং কারা এখনও হাসিনার পক্ষে ভিতরে ভিতরে কাজ করছে। দীর্ঘ চিঠি, একবার আপনারা চিঠিটা পড়েন। আশা করব আমাদের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এ বিষয়ে উনি ব্যবস্থা নেবেন। হাসিনার দোসরদের পাশে রেখে আপনারা কখনো স্বৈরাচার মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ আপনারা করতে পারবেন না। জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে লক্ষ্য, এই রক্ত দেওয়ার, এই যে আত্মত্যাগ করার রিটার্নটা কী হবে? এতগুলো প্রাণ, প্রায় ১৫০০ মানুষ শাহাদত বরণ করেছে, অসংখ্য মানুষ পঙ্গু হয়েছে, অন্ধত্ব বরণ করেছে, এখনও হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছে অনেকে। আপনাদের জবাব দিতে হবে না? আর আপনারা যদি না পারেন তাহলে দীর্ঘায়িত করেন না। এই সংস্কারের নামে দীর্ঘায়িত করার দরকার নেই। কারণ আপনারা এভাবে সময় ক্ষেপণ করলে যে কোনো মুহূর্তে বড় ধরনের ষড়যন্ত্র সাকসেস হতে পারে। ষড়যন্ত্র শুধু দেশে না, দেশের বাইরেও হচ্ছে। আপনারা যদি এইভাবে দেশ চালান তাহলে যে কোনো মুহূর্তে আপনাদের বিরুদ্ধে ওরা কনস্পিরেসি করে সফল হয়ে যাবে। আমরা আমাদের এই এত রক্তের বিনিময়ে অর্জিত নতুন যে স্বাধীনতা, নতুন যে বাংলাদেশ, সেটা আমরা আবারও হারাবো। চারিদিকে এখন আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। এই ষড়যন্ত্র প্রায় ঘরে ঘরে। কারণ আওয়ামী লীগ একটি পুরনো ঐতিহ্যবাহী দল। এমন কোনো গ্রাম নেই, এমন কোনো এলাকা নেই যেখানে আওয়ামী লীগ নেই। আর গত ১৫ বছরে এই স্বৈরাচারী হাসিনা সরকার আওয়ামী লীগের বিষ বাষ্প তো মানুষের মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। বহু লোককে বাধ্য হয়ে আওয়ামী লীগ করতে হয়েছে। একথা বলে ওই হাসিনার দোসরদেরকে আমরা আশ্রয় প্রশ্রয় দিতে চাই না। ওই ফ্যাসিস্টরা এখন আবার ভিকটিম চরিত্রে পদার্পণ করতেছেন যে আমরা বাধ্য হয়ে আওয়ামী লীগ করেছি বা উপায় ছিল না। ভিকটিম, সবাই নাকি ভিকটিম। এই মুখোশ ওদের পড়তে দেওয়া যাবে না। ওদের এই ধরনের মুখোশ খুলে ফেলতে হবে। বরঞ্চ আমাদের
কাশিম বাজার কুঠি সম্পর্কে শতভাগ সচেতন হতে হবে। কাশিম বাজার কুঠির কথা আপনাদের সবার তো জানা আছে। সিরাজউদ্দৌলাকে পলাশীর আম্রকাননের যুদ্ধে পরাজিত করার আগে যেখানে বসে নবাবের বিরুদ্ধে চক্রান্ত হতো, কনস্পিরেসি হতো, সেই জায়গার নাম হলো কাশিম বাজার কুঠি। সেখানে ওই মীর জাফর আর লর্ড ক্লাইভের নেতৃত্বে সিরাজের বিরুদ্ধে মাসের পর মাস ষড়যন্ত্র হয়েছে। তাই এখন প্রশাসনের ভিতরে বাইরে, দেশের মধ্যে দেশের বাইরে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য, প্রতি বিপ্লবের জন্য ষড়যন্ত্র হচ্ছে। আর একটা কথা, আপনারা কিন্তু যারা দেশের মধ্যে আছে ফ্যাসিস্টের দোসর এখনও আছে, তাদেরকে তো আপনার গ্রেপ্তার করতেই পারেন নাই। হাতে গোনা কিছু লোককে গ্রেপ্তার করেছেন, আর সব বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু অসংখ্য লোক আপনাদের ব্যর্থতার কারণে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আমার প্রশ্ন হলো, কারা এদেরকে পালিয়ে যেতে সহায়তা করেছে? তাদেরকেও ক্ষমা করা হবে না, ইতিহাস কোনোদিন ক্ষমা করবে না। আমরা দেখতে পাচ্ছি সমস্ত পোটেনশিয়াল লোকজন তারা ভারতে গিয়ে পালিয়েছে, ভারত হয়ে তারা নেপাল হয়ে অন্য অন্য দেশে চলে গিয়েছে। বহু প্রভাবশালী মন্ত্রী, এমপি, ওই শামীম ওসমানকে দেখা গেছে এক মাজারে, দরগায় ভারতে সে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে উনি সিন্নি দিচ্ছে, দোয়া করাচ্ছে মাজারে। শামীম ওসমান কীভাবে পালালো? আমার সঙ্গে তো একজন মন্ত্রী ভারত থেকে কথা বলেছে, যিনিও পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। এরা পালালো কীভাবে? এর দায় কি আপনাদের নিতে হবে না? হাসিনার 5ই আগস্ট বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত 99% আওয়ামী দোসররা তারা কেউ পালাতে পারে নাই। তাহলে 5ই আগস্টের পরে এরা কীভাবে পালালো? যাই হোক, আমি যে কথাটা বলতে চাই, দেশের মধ্যে এখনও যারা আছে জন আকাঙ্ক্ষা অনুযায়ী সেই সব হাসিনার দোসরদের, সেই সব স্বৈরাচারদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আর ঢালাও হত্যা মামলা নয়, মামলায় ভুল করা চলবে না। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা হতে হবে। সুনির্দিষ্ট অভিযোগে মামলা হওয়ার মতো তাদের বিষয়ে অনেক উপাদান আছে। আর কোনোভাবেই এইসব হাসিনার রেজিম দালাল চামচাদেরকে আপনারা আশ্রয় দিতে পারবেন না। কারণ এই ফ্যাসিস্টদের কিন্তু মেরুদণ্ড থাকে না, আর মেরুদণ্ডবিহীন ফ্যাসিস্টরা যে কোনো ছিদ্র দিয়ে ঢুকে পড়তে পারে। তাই ওরা যে কোনো ছদ্মাবরণে আমাদের মধ্যে মিশে যাওয়ার চেষ্টা করছে। তাই যেভাবে হোক ওই ফ্যাসিস্টদের প্রতি বিপ্লবের স্বপ্ন নস্যাৎ করে দিতে হবে। ওরা কিন্তু যে কোনো চরিত্রে রূপ ধারণ করে আমাদের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করবে এবং করছেও। একটা কথা আছে আর, যে ফ্যাসিস্টরা কিন্তু যে কোনো জুতার মধ্যে ঢুকে পড়তে পারে, ও যে কোনো সাইজের জুতাই কিন্তু ওদের পায়ে হয়। তাই সাবধান। আর একটা কথা, আমরা কাদের কাছ থেকে নিচ্ছি ইন্টেলিজেন্স? এরা কারা? এরাই তো গত 15 বছরে নিয়োগ পাওয়া হাসিনার দোসর। সরাসরি ছাত্রলীগ করা, ছাত্রলীগের ভ্যাটান কর্মীদেরকে বেছে বেছে এসব বাহিনীতে ঢুকানো হয়েছে, এইসব সংস্থায় চাকরি দেওয়া হয়েছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রশ্ন, তারা কি আপনার মতো করে আপনার পক্ষে ইন্টেলিজেন্স রিপোর্ট দিবে? না, তারা মুখে একটা কথা বলবে, আপনার মুখে আপনার সঙ্গে থাকবে আর অন্তরে থাকবে হাসিনার সঙ্গে। এদের বিষয়েও আপনাকে সচেতন হতে হবে। ফলে আমি মনে করি যে আমাদের ইন্টেলিজেন্সকে পুনরায় ঢেলে সাজাতে হবে। তাই আমি বলতে চাই, কোনোভাবেই স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন করা যাবে না। তাদের জন্য সব দরজা বন্ধ করে দিতে হবে। আমরা যেন কেউই ইচ্ছায় অনিচ্ছায় তাদের পুনর্বাসন না করি, তাদের জন্য কোনো দরজা খোলা না রাখি। তাদের জন্য শুধু একটাই দরজা খোলা থাকবে, জেলখানার দরজা আর বিচারের দরজা। তাদেরকে বিচারের মুখোমুখি করতেই হবে। আল্লাহ হাফেজ।